সাবস্ক্রাইব করুন মেহেদি কার্টুন, ক্লিক করুন বেল আইকন। এই দেখো দেখো বাঘিনী, তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো। দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি। আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে, কেমন? সেটাই তো দেখছি আর ভাবছি আজ সূর্য কোন দিকে উঠেছে। আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না। ওর গায়ে একটু জোর বেশি, এজন্যই ও বনের রাজা হয়েছে। বেটা দেখতে তো একদম কুৎসিত। আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয়? অনেক দিন আগের কথা। রহিমপুর নামের এক গভীর বনে বাস করত এক অলস বাঘ আর বাঘিনী। বাঘ সারাদিন পড়ে পড়ে ঘুমোতো, আর বাঘিনী এদিক সেদিক থেকে খাবার খুঁজে এনে নিজে খেত আর বাঘকেও দিত। এমনই একদিন, ওগো শুনছো? কি গো, এখনো কি তোমার ঘুম হয়নি নাকি? সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, অথচ তোমার এখনো ঘুম ভাঙেনি। ওঠো ওঠো বলছি, এই সংসার আমার আর ভাল লাগে না। আমার বাবা মাকে তোমার মতো একটা অলস বাঘের সাথে আমার বিয়ে দিয়েছে, কে জানে। আমার আর ভালোই লাগে না। আমার আর ভাল লাগছে না। রোজ রোজ তোমার এই চিৎকার চেঁচামেচি শুনতে আর ইচ্ছে করছে না। কি হয়েছে বলো তো? না হয় একটু সকাল পেরিয়ে দুপুর হয়ে গেছে, তাতে কি হয়েছে? কি হয়েছে মানে? পুরো মহাভারত অশুদ্ধ হয়েছে। বলি, সারা জীবন কি আমি তোমাকে এভাবেই শিকার ধরে এনে দেব, আর তুমি কিনা শুধু বসে বসে গিলবে? তার হচ্ছে না। শিকার করতে আমার অনেক কষ্ট হয়। তাছাড়া বনের সব পশু পাখিরা অনেক চালাক হয়ে গেছে, সহজে আর শিকার ধরা যায় না। তাই আজকে তুমি যাবে শিকার করতে। না না, আমি শিকার ধরতে যেতে পারবো না। রোজ রোজ তুমি তো কত ভালো ভালো শিকার ধরে আনো। যাও না গো, আজকেও আমার জন্য একটা শিকার ধরে আনো না। এখন আর এইসব মিষ্টি কথাই চিড়ে ভিজবে না। কি ভেবেছো রোজ রোজ তুমি এভাবে পড়ে পড়ে ঘুমাবে, আর আমি তোমার নাকের ডগায় খাবার এনে বসে থাকবো? না না, তা তো আর হবে না। আমার বাবা মা তো আমাকে নিজে শিকার ধরে খাওয়ার জন্য তোমার সাথে বিয়ে দেয়নি। কান খুলে শুনে রাখো, আজ যদি তুমি আমাকে শিকার না এনে দাও, তাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাব। আর আমি একবার বাপের বাড়িতে গেলে আমার বাবা তোমায় কি করবে সেটা তুমি খুব ভালো করেই জানো। আরে না না শোনাবো, তোমাকে আর কষ্ট করে বাপের বাড়িতে যেতে হবে না। আমি যাচ্ছি, আমি শিকার ধরতে যাচ্ছি। আমি আজ তোমার জন্য মোটা তাজা একটা হরিণ শিকার করে আনবো। আমার বাঘিনী সোনা তো হরিণের মাংস খেতে খুব পছন্দ করে। এর আগের বার তো হরিণ ধরার নাম করে মুরগি ধরে এনেছিলে, এবার যেন আবার হরিণের নাম করে হাঁস নিয়ে এসো না। বাঘের কাজ যেন বিড়ালের মতো না হয়ে বাঘের মতোই হয়। এখন হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে না থেকে যাও শিকার ধরে নিয়ে আসো। এরপর বাঘিনীর কথা মতো বাঘ জঙ্গলের ভেতরে যায়, কিন্তু বাঘ আশেপাশে কোনো শিকার দেখতে পায় না। অবশেষে হাঁটতে হাঁটতে বাঘ দেখতে পায় দূরে একটা মোটা তাজা হরিণ মনের সুখে ঘাস খাচ্ছে। হরিণকে দেখে তো বাঘের মনে অনেক লোভ হয়। যাক বাবা, অনেক কষ্টে খোঁজার পর একটা হরিণ ছানা পেয়েছি। এটাকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না। খুব সাবধানে গিয়ে হরিণটার ঘাড় মটকে দিতে হবে। যাই তাড়াতাড়ি কাজ শুরু করি, নইলে আবার পালিয়ে যেতে পারে। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। বাঘ চুপি চুপি গিয়ে হরিণের ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। এরপর হরিণকে নিয়ে বাঘিনীর কাছে চলে আসে। এই দেখো দেখো বাঘিনী, তোমাকে আমি বলেছিলাম না তোমার জন্য হরিণ শিকার করে আনবো। দেখো তোমার জন্য কত বড় একটা হরিণ ছানা শিকার করে এনেছি। আজ তুমি পেট ভরে হরিণের মাংস খাবে, কেমন? সেটাই তো দেখছি আর ভাবছি আজ সূর্য কোন দিকে উঠেছে। সে যাই হোক, ক্ষুধা লেগেছে আমার। চলো দুজনে মিলে দুপুরের খাবারটা সেরে নেই। এই বলে বাঘ আর বাঘিনী দুজনে হরিণের মাংস খেতে থাকে। এইভাবেই তাদের দিন কাটছিল। এদিকে সে জঙ্গলে বাস করত এক বুদ্ধিমতী ছাগল। সে অনেক বছর থেকে এই জঙ্গলে আছে। তার বুদ্ধির জন্য সে এখন পর্যন্ত কোনো প্রাণীর শিকার হয়নি। কোথাও আমার হারিয়ে যেতে নেই মানা, মনে মনে কানের সুরে মেলে টানা। আজকে কচি কচি ঘাস খেয়ে আমার পেটটা একেবারে ভরে গেছে।
কি যে আনন্দ লাগছে। মানুষের সমাজ থেকে চলে এসে এই জঙ্গলে আমার দিন বেশ ভালোই কাটছে। আজ এদিকটাই ঘাস খেয়েছি, কালকে বরং জঙ্গলের গভীরে গিয়ে কচি কচি সবুজ সবুজ ঘাস খাবো। শুনেছি জঙ্গলের গভীরে নাকি অনেক বড় বড় ঘাসের বাগান আছে। এই বলে ছাগলটি জঙ্গলের গভীরের দিকে যেতে থাকে। আর এদিকে বাঘিনী বাঘকে বলছিল, কি বলছি শোনো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমাদের বনের রাজা তো সিংহ, তাই না? আর সিংহের সাথে তো আমাদের সম্পর্ক খুব একটা ভালো নেই, তাই আমাদের উচিত সিংহের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করা। তুমি কি বলছো গিন্নি? ওই পাজি সিংহের সাথে আমি ভালো সম্পর্ক তৈরি করে কি করব? আমি ওই পাজি সিংহকে একদম সহ্য করতে পারি না। ওর গায়ে একটু জোর বেশি, এজন্যই ও বনের রাজা হয়েছে। বেটা দেখতে তো একদম কুৎসিত। আমার মতো সুন্দর একটা প্রাণী থুয়ে ও কি করে বনের রাজা হয়? বনের রাজা হতে পারলে আমার কত ভালো হতো। সবাইকে আমি হুকুম করতাম, আমার জন্য শিকার ধরে আন। তখন সবাই গিয়ে আমার জন্য শিকার ধরে আনতো। তখন কতই না বাজা হতো, আমাকে আর কষ্ট করে শিকার ধরতে হতো না। আমি তখন শান্তি করে ঘুমাতাম আর ঘুমাতাম। তোমার শুধু ঘুম আর ঘুম, আমি বলি কি আর তুমি বোঝো কি? একবার ওকে ভেবে দেখেছো? ওই সিংহের সাথে বন্ধুত্ব করলে সবাই আমাদেরকে ভয় পাবে, আর ওই বনের যাকে ইচ্ছে তাকে শিকার করতে পারবো, আর কেউ আমাদের কিচ্ছু বলতে পারবে না। বাহ বাঘিনী, তোমার মাথায় তো দেখছি দারুণ দারুণ বুদ্ধি। আমার মাথায় তো বুদ্ধি থাকবেই, আমি তো আর তোমার মতো পড়ে পড়ে ঘুমাই না। সে যাই হোক, এখন যাও, সিংহ মহারাজের জন্য একটা মোটা তাজা ছাগল শিকার করে নিয়ে এসো। সিংহ মহারাজ তো আবার ছাগল খেতে খুব পছন্দ করে। বাঘিনীর কথা মতো বাঘ যায় ছাগল শিকার করতে। এদিকে ছাগলটি হাঁটতে হাঁটতে বাঘের সামনে গিয়ে পড়ে। তখন বাঘটি তাকে বলল, ওরে বাবা, আমাকে আর কষ্ট করে ছাগল শিকার করতে হলো না, ছাগল নিজে থেকে আমাকে এসে ধরা দিল। এই ছাগল, হ্যাঁ তোকেই বলছি, আমার সাথে তাড়াতাড়ি চল, আজ তোকে আমি সিংহ মহারাজের খাবার বানাবো। আর যদি ভুল করে পালানোর চেষ্টা করিস তাহলে কিন্তু আমার এক থাবায় তোর গর্দান চলে যাবে, এই আমি বলে দিলাম। বাঘের এমন কথা শুনে ছাগলটি বেশ চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে থাকে, এই রে, শেষমেশ কিনা আমি বাঘের খপ্পরে পড়লাম। তবে যাই হোক, বিপদে কখনো অস্থির হতে নেই। আমাকে মাথা ঠান্ডা করে একটা উপায় বের করতেই হবে। কি করি? এই তো পেয়েছি। বেশি কথা না বাড়িয়ে আমি বরং এই বাঘের সাথে বাঘের গুহায় চলে যাই, পরে না হয় একটা বুদ্ধি বের করা যাবে। ঠিক আছে বাঘ মামা, তুমি যখন চাইছো আমি সিংহ মহারাজের খাবার হই, তবে তাই হবে। আমি যে সিংহ মহারাজের খাবার হব, এটাই তো আমার জন্য সৌভাগ্যের ব্যাপার। আর দেরি করো না, চলো মামা চলো। যাক, তোর বুদ্ধি আছে বটে, অন্য কোনো প্রাণী হলে এতক্ষণ পালিয়ে যেত। আচ্ছা ঠিক আছে, এখন চল তাহলে। এরপর ছাগলটি বাঘের সাথে তার গুহায় চলে যায়। আর বাঘটি ছাগলকে একটি খাঁচায় বন্দি করে রেখে সিংহের কাছে যায় দাওয়াত দিতে। এদিকে ছাগলটি বাঘিনীকে বলতে লাগলো, বাঘিনী মামি, তুমি দেখতে কিন্তু অনেক সুন্দর। তুমি দেখতে যেমন সুন্দর, তেমনি তোমার মনটাও সুন্দর। আমি মানুষদের কাছে শুনেছি, যাদের মনটা সুন্দর তাদের চেহারা নাকি এমনিতেই সুন্দর হয়ে যায়। তোমার রূপ দেখে আমার সেই কথাটাই মনে পড়ে গেল গো। আরে বা ছাগল, তুমি তো দেখছি খুব সুন্দর করে কথা বলো, তোমাকে আমার বেশ পছন্দ হয়েছে। বলছি কি মামি, তোমরা যে সিংহ মহারাজকে দাওয়াত করলে, সিংহ মহারাজ হয়তো আমাকে মজা করে খাবে, কিন্তু তোমরা হচ্ছ এই বনের সবচেয়ে শক্তিশালী প্রাণী। সিংহ আমাকে খাবে আর তোমরা কিনা চেয়েছে দেখবে, সেটা কি ভালো দেখায় বলো? এই অপমানটা কিন্তু একদম সহ্য করা যায় না মামি। তাছাড়া আর কি করবো বলো, আর কোনো উপায় নেই, সিংহ মহারাজের মন্ত্র জয় করতেই হবে। সে না হয় ঠিক আছে, কিন্তু আমি বলি কি, সিংহ মহারাজের সাথে তোমাদেরও একটু ভুরি বোঝ হওয়া দরকার আছে। শোনো মামি,
আমার দুইটা ছাগল বন্ধু আছে, বুঝেছো? তুমি আমাকে বরং ছেড়ে দাও, আমি আমার দুই ছাগল বন্ধুকে নিয়ে আসবো। তারপর তোমরা তিনজন মিলে আমাদেরকে মজা করে খেতে পারবে। আমি যদি তোমাকে ছেড়ে দেই, কিন্তু তুমি যদি পরে না আসো, তখন সিংহ মহারাজ কি খাবে? তুমি যে কি বলো না মামি, আমি তো নিজ ইচ্ছে বাঘ মামাকে ধরা দিয়েছি বলো, তাহলে আবার এখন কেন পালিয়ে যাব? হ্যাঁ, তা তো অবশ্য ঠিক বলেছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এই বলে বাঘিনী ছাগলটিকে ছেড়ে দেয় আর ছাগলটি সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরেই বাঘ সিংহ মহারাজকে নিয়ে এসে দেখে খাঁচায় আর ছাগলটি নেই। কি ব্যাপার বাঘিনী, ছাগল কোথায়? ছাগলকে তো আমি ছেড়ে দিয়েছি, ও বলেছে ওর দুই বন্ধুকে নিয়ে ও আবারও এখানে ফিরে আসবে। হায় হায়, এ তুমি কি করছো বাঘিনী? হয়েছে, তোদের আর কিচ্ছু বলতে হবে না। তার মানে তোরা এখানে আমাকে নিয়ে এসেছিস অপমান করার জন্য? তুই বনের রাজা হতে পারিসনি বলে আমাকে এভাবে ডেকে এনে অপমান করেছিস। এর ফল কিন্তু তোকে ভুগতেই হবে। আমি তোদের এই জঙ্গলে কোনোভাবেই শান্তিতে বাস করতে দিব না, এই আমি বলে দিলাম। এই বলে সিংহ বাঘ আর বাঘিনীকে অপমান করে সেখান থেকে চলে যায়। এতে করে বাঘ আর বাঘিনী দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এদিকে সে বুদ্ধিমতী ছাগলটি বাঘের ডেরা থেকে মুক্তি পেয়ে ছুটতে ছুটতে এই বন ছেড়ে অনেক দূরে চলে যায়। এইভাবে বুদ্ধিমতী ছাগলটি বাঘের হাত থেকে মুক্তি পায়। শিয়ালপাড়া জঙ্গলে সকল প্রাণী মিলেমিশে বসবাস করত, কারণ সেই জঙ্গলের রাজা ছিল সিংহ মহারাজ। সিংহ মহারাজ ছিল একদমই কড়া টাইপের রাজা। সে জঙ্গলে কোনো বিশৃঙ্খলা হতেই দিত না। একদিন ওই জঙ্গলেরই এক ছাগল গেল নদীর পাড়ে ঘাস খেতে, কিন্তু হরিণ নদীর পাড়ে কিছুতেই সেই ছাগলটিকে ঘাস খেতে দিচ্ছিল না। এই ম্যামে, তুই কি না এত বড় সাহস, তুই আমার জায়গাতে ঘাস খেতে এসেছিস? তুই কি জানিস না এই নদীর তীরটা পুরোটাই আমার দখলে? কি বললি তুই? এই নদীর তীর তোর দখলে? তোর কাছে কি কোনো দলিল আছে? দলিল থাকবে কেন? হ্যাঁ, আমি মুখে বলছি, এতে কি তোর হচ্ছে না? তুই এক্ষুনি এখান থেকে যদি চলে না যাস না, আমি আমার শিং দিয়ে গুঁতো মেরে তোর পেট ফুটো করে ভুঁড়ি বের করে দেব, এই আমি তোকে বলে দিলাম। কি বললি হরিণ? তোর এত বড় সাহস, তুই আমার ভুঁড়ি কানা করবি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি সিংহ মহারাজের কাছে নালিশ জানাতে। তোর অনেকবার বেড়েছে, সিংহ মহারাজ তোর কঠিন বিচার করবে। আরে যা যা, আমিও দেখে নেব সিংহ মহারাজ আমার কি করতে পারে। এরপর ছাগলটি সরাসরি চলে গেল সিংহ মহারাজের কাছে বিচার দিতে। কি বললি ছাগল? ওই হরিণের এত বড় সাহস? এই টুনি, তুই এক্ষুনি গিয়ে ওই হরিণকে ডেকে নিয়ে আয়, আজ আমি ওর কঠিন বিচার করব। এরপর সিংহ মহারাজের দূত টুনি পাখি গেল হরিণকে রাখতে। কিছুক্ষণ পর টুনি হরিণকে নিয়ে ফিরে এলো। এই হরিণ, তোর তো দেখছি বহুতবার বেড়েছে। তুই কি বলেছিস আমি নাকি তোর কিচ্ছু করতে পারবো না? তুই জানিস না আমি এই জঙ্গলে কোনো বিশৃঙ্খলা চাই না, আমার প্রজারা যাতে সুখে থাকে সবসময় আমি সে চেষ্টাই করে যাচ্ছি। আর তুই কিনা বিশৃঙ্খলা করতে ছাগলকে নদীর কিনারায় ঘাস খেতে দেসনি। আসলে মহারাজ, ওই নদীর তীরটায় আমি রোজ রোজ ঘাস খাই, আর এক ছাগল গিয়ে সেখানে ঘাস খেতে শুরু করেছে। আমি যেখানে রোজ রোজ ঘাস খাই, এই ছাগল সেখানে কেন ঘাস খেতে যাবে? হ্যাঁ, প্রসাব পায়খানা করে ও তো ওই জায়গাটা নষ্ট করে ফেলবে। এজন্যই তো ওকে আমি একদম ঘাস খেতে দেইনি। তুই ছাগলকে ঘাস খেতে না দিয়ে খুব বড় অন্যায় করেছিস। এই জঙ্গল তো কারো বাপের না, এমনকি আমারও না। যার যেখানে মন চাইবে সে সেখানে ঘাস খাবে। তুই মানা করে অনেক বড় অন্যায় করে ফেলেছিস। আজ তোকে আমি মাফ করে দিলাম, কিন্তু ফের যদি এমন নালিশ শুনি তাহলে সেদিন তোকে চাবুক দিয়ে মেরে তোর পিঠের চামড়া তুলে নিব। যা ছাগল যা, আজকের পর থেকে তোর যখন মন চাইবে তুই নদীর তীরে ঘাস খেতে যাবি, ও আর মানা করবে না। আচ্ছা ঠিক আছে মহারাজ। এরপর হরিণ আর ছাগল সেখান থেকে চলে গেল। এদিকে ওই জঙ্গলে বাস করত এক হাসি। হাসির একটি মেয়ে ছিল, কিন্তু হাসি তার মেয়েকে কখনোই জঙ্গলের ভেতরে যেতে দিত না। একদিন হাসির মেয়ে চুরি করে বাসা থেকে পালিয়ে গেল জঙ্গলে। মামাকে কোনোদিনই গুহার বাইরে আসতে দিতে চায় না, বলে কি এক
দুষ্ট পাজি শিয়াল আছে, অনেকে আমাকে খেয়ে নিবে। আসো কই দুষ্ট পাজি শিয়াল, আমি ওকে ঘুষি মেরে ওর নাক ফাটিয়ে দেব। এদিকে ওই জঙ্গলেরই দুষ্টু পাজি শিয়ালটা ঝোপের আড়াল থেকে হাসির ছানার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিল। ওরে বাবা রে, কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা, ওনাকে আমার ঘুষি মেরে নাক ফাটিয়ে দিবে। ওই মেয়ে কি আমাকে চিনে? আমি যে শিয়াল পণ্ডিত সেটা মনে হয় ও জানেই না। ওর মা তো অনেকদিন ওকে গুহার বাইরে পাঠায়নি, এজন্য মনে হয় ও আমাকেও চেনে না। ভালোই হলো, এই সুযোগে ওকে বোকা বানিয়ে খেতে পারবো। এরপর দুষ্টু শিয়াল ঝোপের আড়াল থেকে লাফ দিয়ে এসে হাসির ছানার সামনে দাঁড়িয়ে পড়লো। কি ব্যাপার ছোট্ট ছানা, তুমি এভাবে কান্না করছো কেন? কোথায় যাবে তুমি? বলো বলো আমাকে। আমার মা বলে এই জঙ্গলে নাকি একটা দুষ্ট পাজি শিয়াল আছে, আমি বাইরে এলে নাকি ওই দুষ্ট পাজি শিয়াল আমাকে খেয়ে ফেলবে। তাই আমার মা আমাকে বাইরে আসতে দিতে চায় না। তাই আজ আমি আমার গুহা থেকে পালিয়ে এসেছি পুরো জঙ্গলটা ঘুরে দেখবো বলে। কোথায় সেই দুষ্ট পাজি শিয়াল? আসুক আমার সামনে। আমার সামনে আসলে আমি এক খুশি দিয়ে ওর নাক ফাটিয়ে দেব। তোমার মা তোমাকে একদম মিথ্যা কথা বলেছে। এই জঙ্গলে কোনো শিয়াল টিয়াল নেই। তোমার মা হয়তো বা তোমাকে জঙ্গল ঘুরিয়ে দেখানোর সময়ই পায় না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এক কাজ করো, তুমি আমার সাথে চলো। আজ আমি তোমাকে পুরো জঙ্গলটা ঘুরে ঘুরে দেখাবো, আর কোনো শিয়াল টিয়ালকে তোমার কাছে ঘেঁষতে দিব না। চলো ছানা। এমনই উল্টাপাল্টা কথা বলে দুষ্টু পাজি শিয়াল হাসির ছানাকে নিয়ে চললো জঙ্গলের ভেতরে। গভীর জঙ্গলের ভেতরে ছিল ওই দুষ্টু পাজি শিয়ালের গুহা। শিয়াল তার গুহায় নিয়ে হাসির ছানাকে বলল, তুই নাকি ওই দুষ্ট পাজি শিয়ালকে দেখিসনি? ভালো করে দেখে নে, আমি হচ্ছি সেই দুষ্ট পাজি শিয়াল যার ভয়ে তোর মা তোকে বাইরে আসতে দিতে চাচ্ছিল না। দেখলি কেমন চালাকি করে তোকে আমি আমার গুহায় নিয়ে এলাম। এখন আমি তোকে কচমাচ করে চিবিয়ে খাবো। কি বললে তুমি? তুমি সেই দুষ্ট পাজি শিয়াল? মাটা হলে ঠিকই বলতো। তুমি আমাকে বুঝুং বাজুং বুঝিয়ে এখানে নিয়ে এসেছো। তুমি আমাকে কিছুতেই খেতে পারবে না, এই আমি পালাচ্ছি। এই বলে হাসির ছানা দিল দৌড়। দুষ্ট শিয়ালও হাসির ছানার পেছন পেছন দৌড়াতে লাগলো। দৌড়াতে দৌড়াতে দুষ্টু পাজি শিয়াল খপ করে হাসির ছানাকে খেয়ে ফেললো। আহ কি যে মজা, কচি হাঁসের ছানার মাংস, কি যে মজা লাগলো, কতদিন খাইনি। যাই এখন গুহায় গিয়ে চম্পেশ একটা ঘুম দেই। এই বলে পাজি শিয়াল তার গুহায় চলে গেল। আর এইদিকে গাছের ডাল থেকে দুষ্টু পাজি শিয়ালের কাণ্ড কারখানা সিংহ মহারাজের দূত টুনি পাখি দেখে ফেললো। টুনি আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল হাসির কাছে। টুনির এমন কথা শুনে হাসি কান্না করতে লাগলো। হাসি আর দেরি না করে চলে গেল সিংহ মহারাজের কাছে। এদিকে টুনি গেল শিয়ালকে ডাকতে। এই দুষ্ট পাজি শিয়াল, তোর এত বড় সাহস, তুই ওই হাঁসের ছানাকে খেয়ে ফেলেছিস? তুই জানিস না আমার এই রাজ্যে কোনো ছোট বাচ্চাকে খাওয়া নিষেধ? মহারাজ, কদিন থেকে আমি খুবই ক্ষুধার্ত ছিলাম, এজন্য ওই হাতছানাকে দেখে আমি লোভ সামলাতে পারিনি, তাই খেয়ে নিয়েছি। আমাকে আপনি মাফ করে দেন মহারাজ, এমন কাজ আমি আর কখনো করব না। মাফ করে দেন মহারাজ। তোর কোনো মাপ নেই, তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না, তোকে যে শাস্তি পেতেই হবে। এরপর সিংহ মহারাজ পাজি দুষ্টু শিয়ালের লেজ কাটে আর এই বন থেকে চিরদিনের জন্য তাকে তাড়িয়ে দিল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.